আসছে ঘূর্ণিঝড় রিমাল, উপকূলে আঘাত হানবে। রোববার রাতে মোকাবেলায় নানান প্রস্তুত আশ্রয় কেন্দ্র। মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ নেতা বনে যান শিমুল ভূঁইয়ার ভাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ সদস্য শ্রী মুক্তা। ঢাকাকে পরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস। রাখাইনে বিদ্রোহী জান্তা তুমুল লড়াই, জীবন বাঁচাতে বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছে ৪৫,০০০-এর বেশি রোহিঙ্গা, জাতিসংঘের উদ্বেগ। চাঁপাইনবাবগঞ্জের ২৭ পরিবারের জন্য বরাদ্দ সেলাই মেশিন, ছবি তুলে ফিরিয়ে নিলেন এলজিইডি কর্মকর্তা। মহিলা ভাইস চেয়ারম্যানের অভিযোগ। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন কেএসটিএম-টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, প্রবল গতি নিয়ে আগামীকাল সন্ধ্যা নাগাদ উপকূলের ১৮ জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। আজ মধ্যরাতেই এটি বিপজ্জনক আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক শেষে একথা জানান তিনি। ঘূর্ণিঝড়টি আঘাত হানলে ৭ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত জানবো আমরা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে। পায়রা ও মোংলা বন্দর থেকে ঘূর্ণিঝড়টি দক্ষিণ পশ্চিমে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। শনিবার সচিবালয়ে দুর্যোগ মোকাবিলায় আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, রোববার ভোর থেকে সন্ধ্যা নাগাদ সাতক্ষীরা থেকে কক্সবাজারের উপর দিয়ে বিপজ্জনকভাবে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এটা আপনাদের ডেঞ্জার হইতে পারে। রাত্রে ১২টা ১টা নাগাদ এটা ১০ নম্বর মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা আঘাত হানবে। এটা এইভাবে পূর্বাভাসে যেটা আমরা বুঝতে পেরেছি। এছাড়া এই ঘূর্ণিঝড়টা আপনার সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি অ্যাফেক্টেড হইতে পারে। সেখানে ৭ থেকে ১০ ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা যেটা এটা এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল বিশেষ করে কক্সবাজার চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত রেমাল রাত ১২টার পর বিপজ্জনক হয়ে উঠলে ১০ নম্বর সতর্কতা সংকেত জারি করা হবে। ঘূর্ণিঝড়টি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে সাইক্লোন সেন্টার সহ প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবী ও ত্রাণ সামগ্রী। ৪,০০০ আশ্রয়কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুত রেখেছি এবং খাদ্যর জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন, আমাদের শুকনো খাবার, যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি। বর্তমানে যেহেতু ১ এবং হয়তো ২-৩ ঘন্টার ভিতরে ৩-৪-এ চলে যাবে, ৪-এ চলে যাওয়ার সাথে সাথে আমরা আমাদের সমস্ত প্রায় ৮০,০০০ যে স্বেচ্ছাসেবক আমরা বাংলাদেশের আমরা প্রস্তুত রেখেছি। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার সকাল ৯টায় নিম্নচাপটির অবস্থান ছিল পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯০ কিলোমিটার দূরে। যে এখন গভীর নিম্নচাপ আছে, যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয়, সেইটার প্রভাবে আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু উপকূলীয় এলাকায় বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এই সকল জায়গার অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এবং এটা পর্যায়ক্রমে দেশের অন্যত্র কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রিমাল এবং সেটা আগামীকালকে বিকালের পর থেকে এর অগ্রভাগ আমাদের উপকূলীয় এলাকায় কিন্তু এর প্রভাব পড়তে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তর জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। আঘাত হানতে পারে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায়। ঘূর্ণিঝড় রেমালে পাহাড়ি অঞ্চলেও ভূমিধস হতে পারে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থান নিয়ে বিস্তারিত জানাতে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান কোথায় আছে এবং এ নিয়ে আসলে আবহাওয়া অফিস কি বলছে, কি তথ্য আছে আপনার কাছে, আমাদের দর্শককে জানাবেন আপডেট। ধন্যবাদ আপনাকে। ঘূর্ণিঝড় রিমাল এখন পর্যন্ত আসলে আপনার রিমাল রূপে আসলে এখন পর্যন্ত পরিবর্তন রূপ নেয়নি এবং আপনার এটি আসলে আপনার এই ঘূর্ণিঝড়টি আসলে আপনার ঠিক আবহাওয়া অফিস যেটি তথ্যটা বলেছেন সেটি হলো ঠিক আজকে রাত ৯টা থেকে ১২টার মধ্যে আসলে এটি রিমাল রূপে আসলে আপনার এটি রূপ নিতে পারে বলছেন আসলে আপনার আবহাওয়া অফিস থেকে। এবং আবহাওয়া অফিস থেকে আরও জানিয়েছেন যে আসলে আপনার ঠিক আগামীকাল মানে রবিবার আর ঠিক
ঠিক আপনার দুপুর নাগাদ উপকূলীয় অঞ্চলে এটির আসলে আপনার প্রভাব পড়া শুরু করবে এবং ঠিক রাত 12টা থেকে আসলে এটি আপনার অতিক্রম করবে উপকূলীয় এলাকাগুলো। এবং আরেকটু বলে রাখি আপনাকে যে এই রিমালের প্রভাব কিন্তু আসলে বাংলাদেশই বেশি প্রভাব পড়বে। যদি ভারত এবং বাংলাদেশ চিন্তা করি সেক্ষেত্রে আসলে ভারতে কিন্তু আপনার প্রায় মাত্র 30 ভাগ হয়তো বা এর প্রভাব পড়তে পারে, কিন্তু 70 ভাগই কিন্তু আসলে বাংলাদেশে এর প্রভাবটা পড়তে পারবে, এমনটি জানিয়েছেন আমাদেরকে আবহাওয়া অফিস। এবং আপনার এই রিমালের প্রভাবে কিন্তু প্রায় 300 থেকে 310 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চলগুলোতে। সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার সারা বাংলাদেশেই কিন্তু কম বেশি বৃষ্টিপাত হবে এবং ঢাকায় আসলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনার এই বৃষ্টিপাতের ফলে কিন্তু আসলে যে নিম্নাঞ্চল আছে সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু আসলে প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এবং যদিও আজকে কিন্তু আপনার দুপুর থেকেই কিন্তু আপনার উপকূলীয় এবং সমুদ্র বন্দর যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু আপনার 1 নম্বর যে সতর্ক সংকেত সেটি নামিয়ে কিন্তু 3 নম্বরের সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং যারা স্থানীয় যারা রয়েছেন তাদেরকে কিন্তু একটা নিরাপদ আশ্রয় চলে যাওয়ার কিন্তু আসলে আপনার বলেছেন কিন্তু আসলে আবহাওয়া দপ্তর থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আবহাওয়া অফিস থেকে। আবহাওয়া অফিসের সামনে থেকে নিয়াজ মোর্শেদ যুক্ত হয়েছিলেন। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় জেলায় চলছে প্রস্তুতি। মাইকিং করে সচেতনতা বাড়ানো সহ প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র। প্রস্তুত রয়েছে প্রায় 80,000 স্বেচ্ছাসেবক। উপকূলীয় জেলার সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্টে বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আরও শক্তি সঞ্চয় করে অগ্রসর হচ্ছে পটুয়াখালীর খেপুপাড়ার দিকে। শনিবার সন্ধ্যার পর এটি ঘূর্ণিঝড় রিমালের রূপ নিয়ে রোববার আঘাত হানতে পারে উপকূলে। এরই মধ্যে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম উপকূলের মানুষকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় সকাল থেকে সচেতনতামূলক কার্যক্রম চালায় কোস্টগার্ড। মাইকিং করে ঝুঁকিপূর্ণদের উদ্বুদ্ধ করা হয় সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে। ভয়াবহ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা, তো আমরা সতর্কতাভাবে আছি, প্রস্তুত নিয়ে আছি। ঘূর্ণিঝড়ের বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন স্টেশন সেন্টারে আশ্রয় গ্রহণের জন্য উপকূলীয় অঞ্চলের সকল জনগণকে বলা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে বরিশাল জেলা প্রশাসন। সমুদ্র তীরবর্তী এলাকার সাইক্লোন শেল্টারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা এবং অন্যান্য যে প্রস্তুতি আছে, যে পর্যাপ্ত শুকনা খাবার, ত্রাণ সামগ্রী এটা মজুত করা এবং সবচেয়ে যেটা বেশি জরুরি যে মানুষকে সচেতন করা। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় 3 ধাপের প্রস্তুতি নিয়েছে ভোলার জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে 669টি আশ্রয় কেন্দ্র। বরাদ্দ করা হয়েছে নগদ টাকা ও শুকনো খাবার। সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে কোস্টগার্ড। এদিকে আতঙ্ক উৎকণ্ঠায় রয়েছেন উপকূলবাসী। ভোলা জেলায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমরা এই জেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি হিসাবে 3টা ধাপে আমরা প্রস্তুতি নিয়েছি। ঘূর্ণিঝড় আইলার ক্ষত এখনো শুকায়নি সাতক্ষীরা উপকূলের মানুষের মন থেকে। তাই রিমাল নিয়ে আতঙ্কিত এ জেলার বাসিন্দারাও। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক। সবগুলো আশ্রয় কেন্দ্র আমরা রেডি করে রেখেছি। আমাদের কয়েক হাজার সিপিপি ভলান্টিয়ার কাজ করে, আমাদের অনেক বেসরকারি সংস্থা আমাদের সাথে কাজ করে। তো সকলের একটা সমন্বয় ঘটিয়ে আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছি। ঝড় তুফান এলে আমরা অনেক আতঙ্কে থাকি এবং ঝড় তুফান আসলে আমরা সেকেন্ড সেন্টার চলে যাই। নদীর পানি যখন বের হয়ে যায় তখন হয়তো দুশ্চিন্তা থাকি যে কখন কি হয়ে যায়। আবার উপকূলের মানুষ আতঙ্কিত। আগামীকাল আরেকটি বড় সাইক্লোন আঘাত আনবে এমন একটি ঘোষণা ইতিমধ্যে আছে। 2009-এ 25শে মে যে আইলা, সে আইলার এখনও ধকল কাটেনি। এছাড়াও ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় উপকূলের সব জেলাতেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এবার ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতির খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। সুমন, উপকূলের পরিস্থিতি এখন আসলে কেমন দেখছেন এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আপনার সেখানে জানাবেন? জ্যোতি, ধন্যবাদ আপনাকে। আমি উপকূলীয় যে সাতক্ষীরার আশাশুনি উপজেলা তার একদম শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে আছি প্রতাপনগরে। এই মাটি বারবার ক্ষতবিক্ষত হয়েছে দুর্যোগে। সারা দিনই বলে আসছি যে এখানকার মানুষ কিন্তু বেশ আতঙ্কিত এবং এই অবস্থায় এখন 3 নম্বর সতর্কতার সংকেত চলছে। প্রশাসনের প্রস্তুতিও আমাদেরকে জানিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আশ্রয় কেন্দ্র নেই। এখন
এখানে মানুষ যে কোথায় উঠবে কোথায় যাবে তা নিয়ে কিন্তু একটা আতঙ্ক বোধ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। একই সাথে যদি আপনাকে বলে রাখা দরকার, উপকূলে যে নৌযানগুলো চলাচলে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বা শিথিলতা আরোপ করা হয়েছে সেটি কিন্তু হয়নি। কারণ আমি এখানে কপোতাক্ষ নদ দিয়ে কিন্তু এখন যাত্রীবাহী লঞ্চকে যাতায়াত করতে দেখেছি। আপনাকে বলে রাখা দরকার, যারা মাছ ধরা, জেলে নৌকা এবং অন্যান্যরা কিন্তু তারা কিন্তু তীরে ভেড়ালেও আজকে কিন্তু এখনো পর্যন্ত চলছে সেই যাত্রীবাহী লঞ্চগুলো। আর মানুষের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত দুর্যোগ প্রস্তুতির জন্য যে মানুষের মধ্যে যে প্রস্তুতি সাধারণের মধ্যে থাকা দরকার সেটি কিন্তু পরিলক্ষিত হয়নি। সবার মধ্যে দেখি কি হয় একটা অবস্থা রয়েছে। প্রশাসন যেখানে আশ্রয় কেন্দ্রের কথা বলা হচ্ছে এটি অনেকটা অরক্ষিত মনে হয়েছে। এই সাতক্ষীরার এই প্রতাপনগরকে কিন্তু বেশ অরক্ষিত মনে হয়েছে। এই ছিল সর্বশেষ। জ্যোতি, কায়সার, আপনি আমাদের সাথেই থাকুন, আবারও আপডেট নেওয়ার জন্য আপনার কাছে যুক্ত হবার চেষ্টা করব। খুলনার মূর্তিমান আতঙ্ক শিমুল ভূঁইয়া 15 থেকে 20 বছরে কেউ তার চেহারা না দেখলেও ভয়ে মুখ খোলেন না কেউই। শিমুলের ভাই ও স্ত্রী হত্যা মামলার আসামি হলেও তৎকালীন প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ বনে যান তার ভাই শিপলু ভূঁইয়া। আর সরকারি দলের মদদেই 2022 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন তার স্ত্রী মুক্তা। খুলনা থেকে নূর ইসলাম রকির প্রতিবেদন, জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার সৈয়দ আমানুল্লাহ খুলনার ফুলতলা এলাকার বাসিন্দা। এলাকায় সবাই তাকে শিমুল ভূঁইয়া নামে চেনেন। গত 15 থেকে 20 বছরে এলাকার মানুষ তার চেহারা দেখেননি, তবে তার ইশারাতেই চলে সবকিছু। তাকে নিয়ে এখনো কথা বলতে ভয় পান স্থানীয়রা। আমি শিমুল ভাইকে কোনোদিন দেখি নাই, ওনার বাসায় কোনো কথা বলার মধ্যে আমার মনে হয়। 1991 সালে খুলনার ডুমুরিয়ায় ইমরান গাজী হত্যার পর 1997 সালে শিমুল ভূঁইয়া ছিলেন কারাগারে। 1998 সালে 18 আগস্ট ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দামোদর ইউপি চেয়ারম্যান সর্দার আবুল কাশেমকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনায় তার ভাই শিপলু ভূঁইয়াকেও আসামি করা হয়। 1999 সালের 20 মে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে গণেশকে জবাই করে হত্যার ঘটনায় ফের আলোচনায় আসে তার নাম। খুলনা অঞ্চলের বিভিন্ন হত্যা মামলার আসামি 2000 সালে 25 মে তিনি যশোর এলাকায় পুলিশের কাছে আটক হন। এরপর জামিন পান 2013 সালের 15 জুলাই। বিভিন্ন হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়ার ভাই শিপলু ভূঁইয়া জামিনে মুক্তি পান 2014 সালে। একই বছরের নভেম্বরে আওয়ামী লীগ নেতা ও তৎকালীন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন শিমুল ভূঁইয়ার ভাই শিপলু ভূঁইয়া। এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয় গণমাধ্যমে। বর্তমান মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সাথে সম্পর্কের কথা স্বীকারও করেন দামোদর ইউপি চেয়ারম্যান শিপলু ভূঁইয়া। কিন্তু তার লোকজনের খারাপ ধারণা এই গ্রুপিং এর কারণে, কিন্তু সে আমার সম্বন্ধে খারাপ ধারণা আমার মনে হয় না। খুলনার ফুলতলা এলাকার ত্রাস ও কয়েক হালে হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তাও ছিলেন হত্যা মামলার আসামি। কিন্তু সরকারি দল ও প্রভাবশালীদের মদতে 2022 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। জেলা পরিষদের 15টি পদের মধ্যে 14টিতেই 4 থেকে 5 জন প্রতিদ্বন্দ্বী থাকলেও একমাত্র মুক্তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিলেন না। 2022 সালে 17 অক্টোবর শিমুল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলটিও বন্ধ। তবে পারিবারিক একটি সূত্র জানিয়েছেন তিনি অসুস্থ অবস্থায় রাজধানীতে চিকিৎসারত রয়েছেন। মুক্তার সাথে সংসদ সদস্য হত্যার ঘটনায় আটক তানভীর ভূঁইয়াকে সবসময় দেখা যেত বলে জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে ভারত যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। আজই ফিরছে কলকাতার পুলিশ দলটি, জানালেন ডিবি প্রধান হারুনুর রশিদ। জাতীয় নির্বাচনের আগেও এমপি আনারকে হত্যার পরিকল্পনা ছিল এমন তথ্যও পেয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও অস্পষ্ট বলেও জানান ডিবি প্রধান। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার বেশ কয়েকদিন পার হলেও এখনও উদ্ধার সম্ভব হয়নি তার মরদেহ। এদিকে এই ঘটনায় জোর তদন্ত চালাচ্ছে বাংলাদেশ ও ভারতের পুলিশ।
ঘটনার তদন্তে কলকাতার 4 সদস্যের টিম তদন্ত শেষে আজই ভারত চলে যাওয়ার কথা জানান ডিবি প্রধান। আগামী 24 ঘন্টার মধ্যে ডিবি প্রধান হারুন রশিদের নেতৃত্বে আব্দুল আহাদ এবং সাইদুর রহমান সহ 3 সদস্যের একটি ডিবি তদন্ত দল কলকাতার উদ্দেশ্যে রওনা হবে বলে জানান হারুন রশিদ। আমাদেরকে বলেছে যে আমাদের জন্য 3-4 সদস্য টিম আমরা যেন যাই, সেই প্রেক্ষিতে একটা জিও হয়েছে। আমরা মনে করি যে আমাদের একটা টিম যেখানে কাজ করছে, কলকাতার একটা টিম কাজ করছে যারা 4 সদস্যের, তাদের কাজও এখনও শেষ হয় নাই। তারা আবার আজকে 2টা থেকে আবার আসবে। ওদের কাজটা শেষ হলেই আমরা আমাদের 3 সদস্য একটা দল আমরা জিও পেয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব। আনোয়ার হত্যায় মূল মাস্টারমাইন্ড শাহিনের নেতৃত্বে 2টি দল কাজ করেছে বলে জানান ডিবি প্রধান। তার লোকেশনটা এখানে কখনোই ছিল না, অত দূরে ছিল। এই জন্য এখানে যেহেতু লোকেশন তার এখানে না, লোকের অনেক দূরে, মানুষ খুঁজলে তো লোকেশন অনুযায়ী খুঁজবে, তখন এখানে তারা উচ্চা ছিল যে 2 দিন রেখে সেখানে তাকে হয়তো তার কাছ থেকে তাকে আটকিয়ে রেখে অথবা কিছু ছবি তুলে তাকে 2 দিন কিছু টাকা নেওয়া যায় কিনা, এটা কিন্তু তাদের মূল গেম না। তাদের মূল গেম প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য। হত্যাকাণ্ডের মোটিভ কি হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, পূর্বশত্রুতার জেরে আর্থিক লেনদেন সংক্রান্ত কিংবা রাজনৈতিক বিষয়ও থাকতে পারে, তবে এসব বিষয় জানতে তদন্ত চলছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন কমপ্লেক্সে দোকান পেতে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী বঙ্গবাজারে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ঢাকাকে পরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা জানিয়ে নতুন স্থাপনা নির্মাণে পরিবেশ রক্ষার তাগিদ দেন সরকার প্রধান। বিস্তারিত শামীমা আক্তার রিপোর্টে। গেল বছরের 4 এপ্রিল বঙ্গবাজার কমপ্লেক্সে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক সহ 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাকে একটি পরিকল্পিত নগরে পরিণত করার লক্ষ্যে এরপর থেকে সকল স্থাপনা তৈরির আগে পরিবেশ রক্ষার দিকে নজর দিতে হবে। প্রধানমন্ত্রী তার সরকারের নেয়া বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করে আর বিএনপি ক্ষমতায় আসে লুটপাট ও দুর্নীতি করতে। নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গেছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। প্রধানমন্ত্রী আধুনিক নগরীতে বিদ্যুতের বহুমুখী ব্যবহার হচ্ছে জানিয়ে নগরবাসীকে বিদ্যুৎ, গ্যাস ও পানির ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন। বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার হচ্ছে, সেখানে আমার অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। ঘর থেকে বেরোলে সুইচ অফ করে রাখবেন। চার্জারগুলি লাল বাতিতে যেন জ্বলে না থাকে, লাল বাতি জ্বলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে। আমরা কিন্তু প্রচুর ভর্তুকি দিতে হয়। কেন এই ভর্তুকি দেওয়া লাগবে? যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে। উৎপাদনের খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে, নইলে আপনি বিদ্যুৎ পাবেন কোত্থেকে? কিন্তু সেখানে আপনাকে সাশ্রয়ী হতে হবে যাতে বিল কমে। পুড়ে যাওয়া বঙ্গবাজারের স্থানে আধুনিক 10তলা ভবনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে দোকান পেতে সরকারি সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ইতিমধ্যে, এখন আমি সরাসরি সব কিছু অনলাইনে পাঠিয়ে দিই বিকাশের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা তখন আমরা দিয়েছি। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কী করা যায় আমি সেটা দেখব। আসন্ন ঈদুল আজহায় যেখানে সেখানে পশু কুরবানি না করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুরবানির জন্য সারা দেশে আধুনিক ব্যবস্থার কথা জানান। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। এই পর্যায়ে সংবাদ সন্ধ্যায় আরো যে থাকছে। আইসিজের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাফা ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত, পানির সংকট চরমে, জীবন নিয়ে উদ্বিগ্ন ফিলিস্তিনিরা। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়।
বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ একসাথে লড়েছে, রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছে। কিন্তু ৭৫-এর ১৫ই আগস্টের পর ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেশকে বিপথে নেওয়ার চেষ্টা হয়েছে, যা সফল হয়নি। শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতা ব্যাখ্যাকে বিকৃত করাও চেষ্টা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, ধর্ম বর্ণের উপর ভিত্তি করে নয়, এ দেশকে গড়ে তোলা হবে মানুষের কল্যাণের জন্য, যেখানে মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে। বাংলাদেশের সব থেকে সুন্দর জিনিস হলো প্রত্যেকটা মানুষ কিন্তু সব ধর্মের উৎসবে কিন্তু যোগ দেয়। এটা আমি জানি না হলো কোথাও আছে কিনা, কিন্তু সব জায়গায় কিন্তু যোগ দেয়। এই জন্যই আমি একটু বলছি যে যার যার ধর্ম শেষে পালন করবে। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধানেও কিন্তু সে কথাই তিনি দিয়ে গিয়েছিলেন, লিখে দিয়েছিলেন যে প্রত্যেকের ধর্ম সকলে পালন করতে পারবে, সেটা নিশ্চিত করেছিলেন। তিনি ধর্ম নিরপেক্ষতা দিয়েছিলেন। ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যাও এটা বিকৃত করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রকৃতপক্ষে যার যার ধর্ম শেষে পালন করবে, এটা হলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, কিন্তু এই ধর্মহীনতা বলেও কোনো কোনো গোষ্ঠী এটাকে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। চারদিক থেকে আসা ধিক্কার থেকে রেহাই পেতেই বিদেশিরা বাংলাদেশে ঘাঁটি করতে চায়। সরকার এমন প্রসঙ্গ সামনে এনেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, ভারতে অবস্থান করে দেশে অপরাধে জড়িত লোকদের জনপ্রতিনিধিত্ব করতে সুযোগ দিচ্ছে সরকার। আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার দাবি, অর্থ সংকটের মধ্যে সর্বোচ্চ 1 বছর টিকে থাকবে সরকার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে লুটপাট, অব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা ও জনদুর্ভোগ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের ঢাকা সেন্টার। নৈরাজ্যকর পরিস্থিতি আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভারতের সহায়তায় বর্তমান সরকার জোর করে ক্ষমতা টিকিয়ে রাখলেও শেষ রক্ষা হবে না। আমরা তো কখনো শুনিনি যে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছেন যে আমরা বঙ্গোপসাগরে ঘাঁটি করব। আজকে চারিদিক থেকে যে ধরনের ধিক্কার আপনার সরকারের বিরুদ্ধে বৃষ্টির মতো আপনাদের মাথার উপর, আপনার সরকারের মাথার উপর পড়ছে, এখান থেকে জনদৃষ্টি এবং জনগণের মনোযোগকে সরানোর জন্য এই কথাগুলো বলে আপনি পার পেতে চাচ্ছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বিদেশিরা দেশের মাটিতে বিমান ঘাঁটি করতে চাওয়ার গল্প ফেদে মানুষের মন গলানোর চেষ্টা করছে সরকার। কোন মানুষ, কোন আমরা, কোন দেশ আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায়? কাহিনী বানিয়ে মনে করবেন কান্নাকাটি করব, আপনার দুঃখে সবার বোধহয় মন গলে যাবে, আপনাকে বলবেন না আপনিই থাকেন, আমরা সেই বান্দা নই। দুর্নীতিবাজ প্রতারকদের নিয়েই আওয়ামী লীগের কাজকারবার দাবি করে মান্না বলেন, দেশের মানুষই সরকারকে স্যাংশন দেবে। আজিজ আহমেদকে সেনাবাহিনীর প্রধান খালেদা জিয়া বানিয়েছিলেন না, বেনজির আহমেদকে র্যাব প্রধান, পুলিশ প্রধান খালেদা জিয়া বানিয়েছিলেন না, ওই আনোয়ারুল আজিমের মতো লোককে ডমিনেশন বিএনপি দিয়েছিল না। সব চোর চোট্টা খুনি ডাকাত এদেরকে নিয়ে আওয়ামী লীগের দল অপেক্ষা করে। আমেরিকার স্যাংশন দিতে হবে না, আমরাই আপনাকে স্যাংশন দেব, সেই পথ তৈরি হচ্ছে। 1 বছর বাংলাদেশ সরকারের রাজকোষে কিছু টাকা থাকবে, তারপরে হুড়মুড় করে এই সরকার ভেঙে যেতে বাধ্য। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামলেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে বলেও দাবি করেন এই নেতা। সেদিন ঘণ্টা বেজে যাবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। সিরিজের শেষ টি-20তে রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামে বাংলাদেশ, হোয়াইট ওয়াশ এড়াতে মরিয়া টাইগাররা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 27টি পরিবারের জন্য সেলাই মেশিন বরাদ্দ হলেও
তাদের ডেকে এনে শুধু ছবি তুলে খালি হাতে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এলজিইডির বিরুদ্ধে। এ ঘটনায় এলজিইডির রাজশাহী বিভাগের অফিসে লিখিত অভিযোগ করেন ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ শাহনাজ খাতুন। তবে অভিযোগ অস্বীকার করেন সংশ্লিষ্ট প্রকৌশলী। সহকর্মী তারেক রহমানের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাসিন্দা মিম আক্তার সংসারে সচ্ছলতা ফেরাতে একটি সরকারি সেলাই মেশিনের আশায় জনপ্রতিনিধির কাছে জাতীয় পরিচয়পত্র ও ছবি জমা দেন। তবে ভাগ্যে জোটেনি সেই সেলাই মেশিন। 15 দিন আগে উপজেলা এলজিইডি কার্যালয় থেকে ডেকে নিয়ে সামনে সেলাই মেশিন রেখে ছবি তুলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই নারী। আমি যদি মেশিনের কাজটা করতে পারতাম তাহলে আমাদের দুঃখটা ঘুচাতো। আমরা এমন ভাবে ছবি তুলে যে মেশিনটা আমাদের দিয়ে দিবে, তখন তো আমরা খুশি হলাম যে আমাদের মেশিন দিবে। দেওয়ার পরে ছবি টবি সব তোলার পরে মেশিন আবার নিয়ে চলে গেল। শুধু মিম আক্তার নয়, উপজেলার অন্তত 11 নারীকে উপজেলায় ডেকে সেলাই মেশিনগুলো সামনে রেখে স্বাক্ষর নিয়ে ছবি তুলে বাড়ি পাঠিয়ে দেন এলজিইডি প্রকৌশলী আসহাবুর রহমান। মেশিন দিব কে ডেকেছিল ভাই, ভোটার আইডি কার্ডের ফটোকপি নিল, ছবি নিল, সহি নিল, ছবি তুলেও ফের কয়েছে পরে দেওয়া যাবে, চলে যাও তোমরা। দেশ ফের গেলাম বেশ শাহনাজা পাকে বলে গেলাম, দেখো যে আপনাদের মেশিন পাওয়া যাবে না, আপনারা চলে যাও। একই প্রকল্পের আওতায় সেলাই মেশিন পেয়েছেন উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের মৌসুমী খাতুন। তবে এটি একেবারেই নিম্নমানের বলে অভিযোগ তার। ভালো না, 3-4 নম্বর কাজ তো করছে না, সুতা কেটে দিচ্ছে খালি। এলজিইডির এমন প্রতারণার বিচার চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। সে কিন্তু গোপনে বিতরণ করেছে, আমি কিন্তু বিষয়টা জানিও না। জেলা নির্বাহী প্রকৌশলীর কোনো যোগ সাজস আছে, কারণ আমি তার বারবারই ক্রাইমের অভিযোগ করি কিন্তু উত্তর পাই না। তবে অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্র বলছেন এলজিইডির এই কর্মকর্তা। যারা যারা পেয়েছে তারা যেন বলে যে পাইনি, এই জন্য বলাচ্ছে আর কি সবাইকে। এ দুর্নীতির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সরকারের বরাদ্দকৃত অর্থে মানসম্মত সেলাই মেশিন বিতরণের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন শহরে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। জীবন বাঁচাতে পালিয়েছেন অন্তত 45,000 রোহিঙ্গা। নৃতাত্ত্বিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে শিরোচ্ছেদের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। আফরিন মৌয়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানব আমরা। গেল কয়েক মাস ধরেই মিয়ানমারের বিভিন্ন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াই চলছে জান্তা বাহিনীর। সবচেয়ে খারাপ পরিস্থিতি বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে। এর মধ্যে বুথিডাং এবং মংডু শহরে আরাকান আর্মির হামলার মুখে পালিয়েছে জান্তা বাহিনী। শুধু জান্তাই নয়, প্রাণ বাঁচাতে শহর ছাড়ছেন রোহিঙ্গারাও। গেল কয়েকদিনে শহর ছেড়ে অন্তত 45,000 রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তবর্তী নাফ নদীর কাছে আশ্রয় নিয়েছে। ঘরবাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি আরাকান আর্মি অনেকের শিরোচ্ছেদ করেছে বলেও দাবি ভুক্তভোগীদের। এমনকি পালিয়ে যাওয়ার সময় অনেকের মরদেহ পড়ে থাকতে দেখেছেন বলেও গণমাধ্যমকে জানান তারা। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী। রাখাইনের এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এছাড়া সীমান্তবর্তী দেশগুলোকে তাদের আশ্রয়ের আহ্বানও জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র লিজ থ্রোসেল। রাখাইনে এখন চরম মাত্রায় সহিংসতা বিরাজ করছে। অনেকেই হত্যার শিকার হয়েছেন, অনেকের বাড়ি ঘর সম্পদ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। একই আহ্বান জানিয়েছেন জাতিসংঘের অধিকার বিষয়ক প্রধান বলকার তার্ক। 2017 সালে রাখাইনে হামলার মুখে প্রাণ বাঁচাতে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল 11 লাখের মতো রোহিঙ্গা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আইসিজের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাফায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ট্যাঙ্ক নিয়ে শহরের দক্ষিণ পূর্ব এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ পশ্চিমাঞ্চলের দিকেও অগ্রসর হচ্ছে সেনারা। এই বাস্তবতায় দুর্বিষহ হয়ে উঠেছে ফিলিস্তিনিদের জীবন। শহরটিতে হামলা না চালাতে শুক্রবার নেতানিয়াহু প্রশাসনকে আদেশ দেয় আইসিজে। তা আমলে না নিয়ে ভারী ট্যাঙ্ক এগিয়ে যাচ্ছে তার বাহিনী।
এতে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। এদিকে উপত্যকার বেশিরভাগ বিভিন্ন জায়গায় সুপেয় পানি সংকট আরও তীব্র হয়েছে। ডায়রিয়া সহ পানিবাহিত রোগে প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে গাজা জুড়ে।